অ্যাস্ট্রোলজার বেদান্তজি ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বেশ কিছুদিন ধরেই ভারতের 2024-এর লোকসভা ইলেকশন চলেছে। লোকসভা ইলেকশনে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ভিত্তিক কীরকম ফলাফল হবে, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি বেশ কিছুদিন ধরেই আমার ইউটিউব চ্যানেলে একটার পর একটা দলের আমি এইবারে 2024-এ কীরকম ফলাফল বেরোবে সেই সম্বন্ধে আমি আমার ভবিষ্যৎবাণী জানাচ্ছি। আজকে আমি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আরজেডি দলের প্রধান লালু প্রসাদ এবং লালু প্রসাদের দল আরজেডি কীরকম ফলাফল করবে সেই সম্বন্ধে আপনাদের আমি জানাবো। সবার আগে আমি লালু প্রসাদের হরস্কোপের দিকে যাই। লালু প্রসাদের জন্ম তারিখ ছিল 11ই জুন 1948, 3:07 AM, গোপালগঞ্জে, বিহারের একটা ছোট্ট জেলা গোপালগঞ্জ, সেখানে উনি জন্মগ্রহণ করেছিলেন। একটু ল্যাটিটিউড আর লংগিটিউডটা দেখে নিই। ল্যাটিটিউডটা ছিল 26.28 নর্থ এবং লংগিটিউডটা ছিল 84.26 ইস্ট। যাই হোক, লালু প্রসাদ যাদবের লগ্ন হচ্ছে মেষ লগ্ন এবং রাশি হচ্ছে কর্কট রাশি। লালু প্রসাদ যাদবের আমি যদি নক্ষত্র দেখি, সেখানে নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্রে উনি জন্মগ্রহণ করেছেন। লালু প্রসাদ যাদবের গণ হচ্ছে দেবগণ। যদি এবারে আমি গ্রহগুলো হরস্কোপের কোন কোন ঘরে কীরকমভাবে অবস্থান করেছিল ওনার জন্মের সময় সেটা একটুখানি আপনাদেরকে বলি। সেটা হলো ওনার হলো মেষ লগ্ন এবং ওনার রাশি হচ্ছে কর্কট রাশি। মেষ লগ্ন সাপেক্ষে লগ্নেই রাহু অবস্থান করছে, দ্বিতীয় স্থানে রবি অবস্থান করছে, পঞ্চমপতি রবি দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ওনার তৃতীয় স্থানে বুধ স্বক্ষেত্রস্থ আছে শুক্রকে নিয়ে, দ্বিতীয়পতি শুক্র তৃতীয়পতি বুধের সঙ্গে স্বক্ষেত্রস্থ রয়েছে এবং বৃহস্পতি কিন্তু ওনার নবমপতি বৃহস্পতি নবমে অবস্থান করে তৃতীয় কিন্তু বুধ এবং শুক্রের যে মহালক্ষ্মী যোগ আছে, মহালক্ষ্মী যোগের ওপরে কিন্তু পূর্ণ দৃষ্টি রেখেছে বৃহস্পতি। চতুর্থ স্থানে চতুর্থপতি আছে, চতুর্থপতির সাথে রয়েছে দশমপতি চন্দ্র। আমি আগেও একটা দুটো ভিডিওতে বলেছিলাম রাজনৈতিক নেতাদের কিন্তু চতুর্থপতির সাথে দশমপতির এই রাজযোগটা কিন্তু খুব ভালো ফল দেয় এবং চতুর্থপতির সাথে দশমপতি রাজযোগ থাকলে রাজনৈতিক নেতাদের অনেক জায়গা থেকে এবং এই যোগেই কিন্তু অনেক শুভ ফল আমি দেখেছি। যাই হোক, ওনার চতুর্থপতি চন্দ্র স্বক্ষেত্রস্থ আছে দশমপতি শনিকে নিয়ে এবং শনি চন্দ্রের সাথে বসে কিন্তু দশম স্থানে পূর্ণ দৃষ্টি রাখছে, এটা অত্যন্ত ভালো। ওনার লগ্নপতি মঙ্গল, মেষ লগ্ন, সুতরাং লগ্নপতি মঙ্গল ওনার আছে পঞ্চমে, এটা অত্যন্ত ভালো। ভাগ্যপতি বৃহস্পতি ভাগ্যের স্থানে আছে। অন্তত 3টে গ্রহ কিন্তু স্বক্ষেত্রস্থ রয়েছে। ভাগ্যপতি বৃহস্পতি ভাগ্যের স্থানে, এটা অত্যন্ত ভালো, স্বক্ষেত্রস্থ। ওনার তৃতীয়পতি বুধ তৃতীয় স্থানে নিজের ঘরেই আছে, এটা অত্যন্ত ভালো। চতুর্থপতি চন্দ্র চতুর্থপতি স্থানে নিজের ঘরেই আছে চন্দ্র, এটা ভালো। কতগুলি মহাযোগ সম্বন্ধে আপনাদেরকে বললাম। এইবারে আমি লালু প্রসাদের যে রাজনৈতিক বিশ্লেষণ সেটা আমি জানাবো। লালু প্রসাদ কিন্তু ছাত্র অবস্থাতেই রাজনীতি করত এবং উনি কলেজ রাজনীতি করেছে। এডুকেশনের মধ্যে উনি ব্যাচেলার এবং ল উনি কমপ্লিট করেছিল। যাই হোক, লালু প্রসাদ কিন্তু ভারতের একটা ইতিহাস যেখানে কিনা উনি লালু প্রসাদ 1977 সালে জনতা পার্টির টিকিটে, অর্থাৎ 29/8/1977 এই সময়টাতে উনি জনতা পার্টির টিকিটে ভারতবর্ষের সবচেয়ে তরুণ পার্লামেন্ট সদস্য হিসাবে ভারতবর্ষের পার্লামেন্টে উপস্থিত হয়েছিলেন। সুতরাং উনি কিন্তু জীবনের শুরু থেকেই রাজনীতির সাথে উনি অবস্থান করেছে এবং রাজনীতির বড় বড় পোস্ট উনি হোল্ড করেছিলেন অতি অল্প বয়সে। 1977 সালে 29শে আগস্ট 1977 এই সময় কি ছিল? কেতুর মহাদশা ছিল, শনির অন্তর্দশা ছিল। কেতুর মহাদশায় শনির অন্তর্দশা, কেতু হচ্ছে সপ্তমে বসে আছে। আর আগেই আপনাদেরকে আমি জানিয়েছিলাম শনি কিন্তু দশমপতি, শনি দশমপতি আর আছে কার সাথে? চতুর্থপতির সঙ্গে। অল্প আগেই বলেছি চতুর্থপতি এবং দশমপতির কিন্তু এই রাজযোগটা রাজনৈতিক নেতাদেরকে তো অত্যন্ত ভালো। তো এই রাজযোগের শুরুতেই মানে কেতুর মহাদশায় শনি এবং চন্দ্রের যে রাজযোগটা আছে চতুর্থে,
সেই সময় উনি 1977 সালে ভারতের পার্লামেন্টে উপস্থিত হয়েছিলেন সবচেয়ে তরুণ সদস্য হিসাবে। এটা অত্যন্ত ভালো। তারপরে উনি ছিলেন বিহারের 20তম মুখ্যমন্ত্রী। বিহারের 20তম মুখ্যমন্ত্রী উনি ছিলেন। তারপরে উনি যখন চিফ মিনিস্টার হয়েছিলেন, সেই সময়কালটা আমি দেখব উনি চিফ মিনিস্টার প্রথম হয়েছিলেন 1990 থেকে 1997। সেই সময় ছিল শুক্রের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা। শুক্র ওনাকে প্রচুর ভালো ফল দিয়েছে। শুক্র ওনার সপ্তম পতি, শুক্র ওনার দ্বিতীয় পতি, তৃতীয় আছে বুধের সঙ্গে মহালক্ষ্মী যোগ করে। সুতরাং যখনই যোগের গ্রহের ফল আরম্ভ হয় তখনই কিন্তু ভালো ফল পাওয়া যায়। মহালক্ষ্মী যোগ ছিল তৃতীয়, বুধ শুক্র একত্রিত, বৃহস্পতি ভাগ্যস্থান থেকে বুধ শুক্রের উপরে দৃষ্টি রেখেছিল। তাই সেই সময়টা যখন ওনার শুক্রের মহাদশা আর বৃহস্পতির অন্তর্দশা ছিল, সেই সময় উনি 1990 সালে উনি মুখ্যমন্ত্রীর আসন গ্রহণ করে। 1990 থেকে 1977 পর্যন্ত ছিল। সেকেন্ড টার্মের যে মুখ্যমন্ত্রী উনি হয়েছিলেন 4 এপ্রিল 1995। 4 এপ্রিল 1995 তিনি আবার মুখ্যমন্ত্রী হন। টোটাল উনি ছিল হলো 1977। 4 এপ্রিল 1995 সালে গ্রহ নক্ষত্রের কী অবস্থান ছিল? শুক্রের সাথে বুধ ছিল। শুক্র হচ্ছে তৃতীয় লক্ষ্মীযোগ সৃষ্টি করেছে এবং বুধও কিন্তু শুক্রের সাথে একই ঘরে অবস্থা। অতীব শুভ যোগ, অতীব শুভ যোগ। মুখ্যমন্ত্রিত্বের একটা সিট, মুখের কথা না। সুতরাং অ্যাস্ট্রোলজার হিসাবে ওইটাই লক্ষ্য করি কোন শুভ যোগে উনি কী পেয়েছে। আবার ওনার যদি কোনো কিছু জীবনে অসুবিধা হয়েছে তখন কি গ্রহ নক্ষত্রের অশুভ দশা অন্তর্দশা বা অবস্থান ছিল যার জন্য কিনা উনি অশুভ ফল ভোগ করেছে। যাই হোক, সেকেন্ড টার্মের যখন মুখ্যমন্ত্রী ছিল 4 এপ্রিল 1995 সাল, শুক্রের সাথে বুধের মহাদশা, অর্থাৎ শুক্র বুধ মহালক্ষ্মী যোগ সৃষ্টি করেছিল তৃতীয় স্থানে। সেই সময় উনি সেকেন্ড টার্মে মুখ্যমন্ত্রী উনি হয়েছিলেন। উনি কিন্তু রেলমন্ত্রীও ছিলেন। মনমোহন সিংয়ের আমলে উনি রেলমন্ত্রীও ছিলেন। রবির মহাদশায় শুক্রের অন্তর্দশা, রবির মহাদশায় শুক্রের অন্তর্দশা মনমোহন সিংয়ের আমলে উনি রেলমন্ত্রী ছিলেন। যাই হোক, এই হোক ওনার মন্ত্রিত্বের ব্যাপারটা। ওনার হরস্কোপের মধ্যে একটা মানে আমি প্রত্যেকটা রাজনৈতিক নেতার হরস্কোপে একটা মানে অসুবিধার জায়গায় আমি লক্ষ্য করি। ওনার যে রাজনীতিবিদ ছিলেন বড়, কিন্তু ওনার মানে গ্রহ নক্ষত্রের অবস্থানের দরুন মানে অশুভ কিছু অবস্থান ছিল কয়েকটি গ্রহ নক্ষত্রের, যার জন্য কিনা কিন্তু উনি ইন্দিরা গান্ধী যখন এমার্জেন্সি জারি করেছিল ঠিক 1975 থেকে 1977 ছিল, সেই সময় কিন্তু উনি অ্যারেস্ট হয়েছিল কিন্তু ইমার্জেন্সির সময়। তাহলে গ্রহ নক্ষত্রের কী অবস্থান ছিল? গ্রহ নক্ষত্র ছিল কেতুর সাথে রাহুর মহাদশা। কেতু ওনার সপ্তমে আছে, রাহু ওনার লগ্নে আছে। ওনার কিন্তু বৃহস্পতি ভঙ্গ কালসর্পযোগ আছে। কালসর্পযোগ যখন থাকে, রাহু কেতু অথবা কেতু রাহু যখনই আসবে সেই সময় কিন্তু খারাপ ফল দেয়। উনি যখন এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী 1975-এ ইমার্জেন্সি জারি করেছিল, সেই সময় কেতুর মহাদশা ছিল, রাহুর অন্তর্দশা ছিল। উনি কিন্তু অ্যারেস্ট হয়েছিলেন ওই সময়, ওনাকে কিন্তু কাস্টডিতে যেতে হয়েছিল। আবার পরবর্তীকালে আমি দেখি 1996 সাল উনি কিন্তু ফোল্ডার স্ক্যাম মানে পশুখাদ্য কেলেঙ্কারিতে ওনার নাম যুক্ত হয়েছিল। পশুখাদ্য কেলেঙ্কারিতে কিন্তু উনি যুক্ত হয়েছিল, ফোল্ডার স্ক্যাম। এই পশুখাদ্য কেলেঙ্কারিতে ওনাকে অনেক দিন মামলা চালাতে হয়েছিল 1996 থেকে 17/4/2021। এবং ফোল্ডার স্ক্যামে উনি সুপ্রিম কোর্ট থেকে উনি হেরে হয়ে গেছিল। পরবর্তীকালে ওনাকে কিন্তু কাস্টডিতে থাকতে লাগে এবং এখনও কিন্তু সেই অবস্থাতে আছে। লাস্ট কিছুদিন কিন্তু উনি আমার শোনা মতে, নিউজের শোনা মতে উনি প্যারোলে আছেন। যাই হোক, উনি যে ফোল্ডার স্ক্যামে যে উনি যুক্ত হয়েছিলেন, মানে ওনার নাম যে এসছিল, সেই তখনটা কি ছিল? ওনার যখন ফোল্ডার স্ক্যামে উনি এসছিল তখন শুক্রের মহাদশা ছিল, তখন শুক্রের মহাদশা ছিল, বুধের অন্তর্দশা ছিল। এই সময়কালটা বুধ শুক্রের অন্তর্দশা এই সময়কালটা চলছিল। এই সময়কালটাতে উনি মানে অল্প অসুবিধার মধ্যে ছিলেন, ফলে ফোল্ডার স্ক্যামে ওনার নাম এসেছিল। কিন্তু পরবর্তীকালে 17/4/2021 সাল এই সময় কিন্তু সুপ্রিম কোর্টের একটা রায় ছিল ওনার বিপক্ষেই গেল।
তখন ছিল মঙ্গলের মহাদশায় রবির অন্তর্দশা। মঙ্গল তো লগ্নপতি, মঙ্গল পঞ্চমে আছে আর রবি পঞ্চমপতি দ্বিতীয় রয়েছে। লগ্নপতি কিন্তু ভালো ফল দেয়, কিন্তু লগ্নপতি কিন্তু হঠাৎ হঠাৎ খারাপ ফল দেয়। আর যত আইন আদালত মামলা জেল এগুলি কে দেয়? তিনটে গ্রহ সব থেকে বেশি দেয়। এক দেয় শনি দেয়, সেকেন্ড দেয় রাহু দেয়, তারপরে দেয় মঙ্গল দেয়। তা ওনার এই 17/4/2021 যে ছিল সেটা ছিল মঙ্গলের মহাদশায় রবির অন্তর্দশা। ফলে ওনার গ্রহ নক্ষত্রের বিন্যাসে এই সময়কাল একদম ওনার ভালো যায়নি, অতীব খারাপ গেছে। ফলে রেজাল্টটাও ওনার বিপক্ষেই ছিল। যাই হোক, আমি পেছন দিকটায় একটুখানি গ্রহ নক্ষত্রের অবস্থান ভিত্তিক ওনার কখন কি হয়েছিল এবং তখন গ্রহ নক্ষত্রের কীরকম অবস্থান ছিল সেই অনুযায়ী আপনাদেরকে অল্প একটুখানি ধারণা দিলাম, যেই উদ্দেশ্যে আজকে আমি আরজেডি লালু প্রসাদের দল, সেই দলের কি ফলাফল হচ্ছে 2024-এ সেই সম্বন্ধে আমি আপনাদেরকে জানাবো। এখন যে সময়কালটা চলেছে লালু প্রসাদের, এখন যে সময়কালটা চলেছে সেই দিকে আমি সবার আগে আসি। এখন যে সময়কালটা ওনাকে এগোতে লাগছে সেইটা হচ্ছে রাহুর মহাদশা চলেছে 2022-এর ফেব্রুয়ারি থেকে। রাহুর মহাদশা শুরুতেই কিন্তু উনি অসুবিধাতে আছেন। 2022-এর ফেব্রুয়ারি থেকে রাহুর মহাদশা চলেছে। রাহুর মহাদশা শুরু থেকেই কিন্তু উনি অসুবিধায় আছে। এখনও কিন্তু রাহুর মহাদশায় রাহুর অন্তর্দশাই চলেছে। রাহু কিন্তু ওনার, আমি আগেই বলেছি, রাহু কিন্তু ওনার রয়েছে হলো ঠিক ওনার লগ্ন সাপেক্ষে রাহু, ওনার লগ্ন সাপেক্ষে রাহু অবস্থান করছে কিন্তু লগ্নেই কিন্তু রাহু অবস্থান করছে। লগ্নপতির মহাদশা অথবা লগ্নে অবস্থানকারী কোনো অশুভ গ্রহের মহাদশা এটা কিন্তু সাধারণত ভালো দেয় না। তাই রাহু লগ্নেই আছে এবং রাহুর মহাদশা 2022 সালের ফেব্রুয়ারি থেকে চলছে। এই রাহুর মহাদশা এখনও পর্যন্ত থাকবে। সুতরাং রাহুর মহাদশায় রাহুর অন্তর্দশাতেই কিন্তু রেজাল্টটা বেরোচ্ছে। আর আমি একটুখানি দেখি রাহুর মহাদশায় রাহুর অন্তর্দশা চলবে সেই সময়কালে। আর রাহু আর ওনার হরস্কোপে ওনার হচ্ছে লগ্ন হচ্ছে মেষ লগ্ন, রাশি হচ্ছে কর্কট রাশি। সুতরাং ওনার রাশির কিন্তু একাদশে যেদিনকে রেজাল্টটা বেরোবে ওনার হরস্কোপের সাথে আমি একটুখানি মেলাই। ওনার হলো কর্কট রাশি সাপেক্ষে কিন্তু একাদশে থাকবে বৃহস্পতি, অলরেডি আছে। আর লগ্ন সাপেক্ষে কিন্তু বৃহস্পতি সেকেন্ড হাউসে আছে। ভাগ্যবতী বৃহস্পতি কিন্তু সেকেন্ড হাউসে আছে, এটা কিন্তু অত্যন্ত ভালো। ভাগ্যবতী সেকেন্ড হাউসে অবস্থান করবে। রাহু ওনার লগ্নে আছে, কিন্তু সেদিনকে রাহু থাকবে দ্বাদশে। রাহু দ্বাদশে থাকাটা ট্রানজিটে, ওই দিনকে 4/6/2024-এর যে হরস্কোপটা আসছে, ওনার যে জন্মকালীন হরস্কোপ, সেই হরস্কোপের সাথে 4 তারিখের হরস্কোপটা যেদিনকে রেজাল্টটা আউট হচ্ছে সেদিনকের হরস্কোপটাকে যদি আমি দেখছি সঙ্গে সঙ্গে, সেদিনকে কিন্তু রাহু কিন্তু ওনার লগ্নের দ্বাদশে অবস্থান করছে। দ্বাদশে কিন্তু রাহু অনেকটাই ডিস্টারবেন্স দেয়। আর দ্বাদশে রাহু রয়েছে, আবার কালসর্প যোগ ওনার আছে। দ্বাদশে রাহু এবং কালসর্প যোগ, এই সময়টা কিন্তু অতীব সতর্কতার সাথে চলতে লাগবে। যেহেতু কিন্তু কালসর্প যোগ আছে, যাদের কালসর্প যোগ আছে তাদের যদি কালসর্প যোগের রাহুর মহাদশা সঙ্গে কেতুর অন্তর্দশা বা কেতুর মহাদশার সঙ্গে রাহুর অন্তর্দশা এরকম দেয়, সেটা ভালো দেয় না। এছাড়াও যদি রাহু ট্রানজিটে দ্বাদশে থাকে, এই সময়কালটাও ভালো দেয় না। তা ওনার যে ট্রানজিট আছে সেদিনকের যে হরস্কোপ আছে সেখানে কিন্তু রাহু দ্বাদশে থাকছে এবং মহাদশা চলছে রাহুর মহাদশায়, রাহুর অন্তর্দশাই আছে। সুতরাং বিচার বিবেচনা করে আমি যেটা বলছি, আরজেডি এবং লালু প্রসাদ যাদবের ভাগ্যে তার দল এবং দলের ভাগ্যে লালু প্রসাদ, রেজাল্ট কিন্তু খুব একটা আশানুরূপ আমি দেখছি না। লালু প্রসাদের আরজেডি দলের যে রেজাল্টটা বেরোবে সেই রেজাল্টটা আমি খুব আশানুরূপ কিন্তু দেখছি না। কেননা লালু প্রসাদ যাদব কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে আছে। 2022 সালের
ফেব্রুয়ারি থেকে তখন থেকে কিন্তু রাহুর মহাদশা শুরু হয়েছে। ওনার কিন্তু কালসর্পযোগ আছে। কালসর্পযোগে রাহু কিন্তু অনেকটাই পেছনের দিকে আনে মানুষকে। যাই হোক, উনি একটা ভালো সুবিধা পাবে আরও কিছুদিন বাদে। আমি ওনার একটা যথেষ্ট একটা ভালো সময়কাল আমি দেখতে পাচ্ছি, সেটা আপনাদের একটুখানি জানাই। এইবারের যে রেজাল্টটা আসছে লালু প্রসাদ বা আরজেডি দলের, আমার গণনা অনুযায়ী গৌর নক্ষত্রের বিন্যাস যেহেতু দেখলাম, দশা অন্তর্দশা বা ট্রানজিট যেটুকু আমি দেখলাম, সেটা খুব একটা মানে ওনার সাপোর্টে নেই। ফলে রেজাল্ট ওনার খুব একটা সপক্ষে যাবে না। রেজাল্ট গতানুগতিক যেরকম থাকে সেরকমই হবে। কিন্তু 2024-এর অক্টোবর থেকে 2024-এর অক্টোবর থেকে কিন্তু ওনার আর লালু প্রসাদ যাদব এবং আরজেডি দলের কিন্তু ভালো সময় আসছে। 2024-এর অক্টোবর থেকে উনি কিন্তু ওনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, উনিও অনেকটা ভালো থাকবে এবং ওনার দল আরজেডি দলের কিন্তু অনেকটাই ভালো জায়গার দিকে আস্তে আস্তে এগোবে, সেটা আমি দেখতে পাচ্ছি। যাই হোক, আমার জনতা দল এবং লালু প্রসাদের আমি রেজাল্ট কেমন হবে ব্যক্ত করলাম। আমার ইউটিউব চ্যানেলে পরপর বিভিন্ন রাজনৈতিক দলের 2024-এর ভোটের রেজাল্ট কেমন হবে সেটা সম্বন্ধে জানানো আছে, আপনারা দেখুন। আর আমি কারোর পক্ষে বা কারোর বিপক্ষে, আমি জ্যোতিষী, আমার জ্যোতিষ গণনা অনুযায়ী আমার যেটুকু গৌর নক্ষত্রের উপরে যেটুকু জ্ঞান আছে সেই অনুযায়ী বিশ্লেষণ করেছি। কেউ খারাপ বা কেউ ভালো নেবেন না। ভিডিও দেখুন, ভিডিও শেয়ার করুন, লাইক করুন, ভালো লাগবে। নমস্কার।